চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যেই আমি প্রতি সপ্তাহে শুক্রবার রোগ নিয়ে আলোচনা করি। আজকে সেই সুবাদে চর্মরোগের অষ্টম রোগ, অর্থাৎ 7টি আলোচনা করেছি। অষ্টম রোগ আঁচিল। আঁচিল নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্ন হচ্ছে, আঁচিল একটি সাধারণ রোগ। এটা কোনো রকমের মৃত্যু, যন্ত্রণা বা অন্য কোনো জটিলতা সৃষ্টি করে না। দেখতে বিশ্রী এবং দেখায় অনেক সময় চাপা পড়ে সিফিলিস রোগ চাপা পড়ে, অথবা গনোরিয়া সিফিলিস চাপা পড়ে এই রোগ হয়ে থাকে। সচরাচর অনেক সময় লিভার ট্রাবলসের জন্য হয়ে থাকে এবং অনেক সময় সেই আঁচিল থেকে রক্ত, পুঁজও বের হয় এবং অনেক সময় কষও বের হয়। অনেকটা ধরলে খসখস করে, চর্ম অমসৃণ, দেখতে বিশ্রী লাগে। এই জন্যই চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ে। সুতরাং আঁচিল আমরা সবাই চিনি এবং তার চিকিৎসার জন্য আজকে এই আলোচনা। চলে আসি তাহলে। আমরা বুঝলাম আঁচিল আমরা সবাই জানি, চিনি। যেহেতু সেটা কোনো মৃত্যুঘাতী রোগ নয়, সেহেতু এটা সিরিয়াসলি চিন্তা করার কোনো কারণ নাই। যখনই জটিলতা হয় তখনই আমাদের হয়তো চিকিৎসা করতে হয়। সচরাচর হোমিওপ্যাথিতে এটা সাইকোটিক মায়াজম হিসাবে আলোচনা করা হয়ে থাকে। এই যে মায়াজমের চিকিৎসা, এটার পূর্ণাঙ্গ যদি চিকিৎসা করতে হয় তাহলে লাইফ হিস্ট্রি নিয়েই চিকিৎসা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সাধারণ রোগের জন্য অনেক সময় মানুষ কেস টেকিং দিয়ে চিকিৎসা করাতে চায় না। না চাওয়াতে অনেক সময় আমরা বাজার থেকে ওষুধ কিনে অথবা যে কোনো ডাক্তারের কথা মতন একটা ওষুধ হাই পাওয়ার খেয়ে আঁচিল তাড়াবার চেষ্টা করি। সেখানে সেটার কুফল আছে। সেখান থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে আজকে আলোচনা করছি। অর্থাৎ অহোমিওপ্যাথিক ডাক্তারের চিকিৎসা মতে বাজারে মুখে মুখে থুজার কথা বলে এবং থুজা খেলে অনেক সময় চলে যায় এবং সেটা হাই পাওয়ার ব্যবহার করা হয় এবং সেখানে ক্ষতির দিক আছে। তবে আমি বলবো, থুজাতে যদি মাদার লাগান বা মাদার খান, তাতে করে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক কম। যদিও আঁচিল যাবে কি যাবে না সেটা সময়ে বলবে। গেলে ভালো, না গেলে নাই। কিন্তু চিকিৎসা যদি করাতে চান অথবা হোমিওপ্যাথির মধ্যে যদি চিকিৎসা করতে চান, তাহলে কেস টেকিং দিয়েই চিকিৎসা করানো উচিত বলে আমি মনে করি। সেই সুবাদেই আমার আজকের এই আলোচনা। অর্থাৎ আমরা আঁচিলকে সহজ রোগ হিসাবে আমরা ব্যবহার করতে পারি না। কারণ আমরা জানি, একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। আমরা ভাসমান কোনো যদি বরফ দেখি, বরফের 9 ভাগের 1 ভাগ উপরে থাকে আর বাকিটুকু নিচে থাকে। কেন এই উদাহরণটা দিলাম? আমাদের শরীরের রোগের একটা বহিঃপ্রকাশ হচ্ছে আঁচিল। দেখা যাবে শরীর খুব ভালো আছে, আঁচিল হয়েছে। তার কারণ হচ্ছে শরীরের সকল আবর্জনা বলি, অথবা আমরা রক্ত দূষিত বলি, অথবা অন্য কোনো কারণেই বলি না কেন, শরীর এটা চর্মরোগের দেখা দিচ্ছে। অর্থাৎ ভিতরের জটিলতাগুলো সে শক্তি দিয়ে বিদরিত করে বাইরের চর্মতে এনে হাজির করেছে। সেই হিসেবে আমাদেরকে কেস টেকিং নিয়েই সুন্দরভাবে চিকিৎসা করা উচিত বলে আমি মনে করি। যদিও রোগটা সহজ অনেকে মনে করেন, আমি কিন্তু আঁচিলের চিকিৎসা সহজে করতে চাই না। কারণ আঁচিলের চিকিৎসা করতে গেলেই অনেক খবর নিয়ে চিকিৎসা শুরু করতে হয়। সেই সুবাদে আজকে আলোচনা এবং কয়েকটা ওষুধ আলোচনা করে একটা কেস টেকিং বলেই আমি শেষ করব। চলে আসি তাহলে। বুঝলাম আঁচিল কি এবং কিভাবে আমরা চিকিৎসা করব। কেস টেকিং নিয়ে আমরা করব। কি কি ওষুধ আসতে পারে? ওই তো বললাম, প্রথমেই হলো থুজা, যেটা সচরাচর মুখে মুখে অনেক সময় ব্যবহার করে চলেও যায় এবং সেই কারণে মানুষ আঁচিলের ওষুধ থুজা বলেই চিহ্নিত করেছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। চলে আসি। তারপরে ওষুধটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড, যেটা সিফিলিটিক মায়াজম এবং একেবারে গভীর ওষুধ। তারপরে ক্যালকেরিয়া কার্ব, কোস্টিকাম, এগুলো সাইকোটিক ওষুধের উপরে কাজ করে। অ্যান্টিক্রুড, ডালকামরা, সিনাবেরিস, অরামম্যাট, স্টাফিসিয়া, সালফার, নেট্রামিউর, সাইলিশিয়া, হিপাসাল, এই সকল ওষুধই আসতে পারে। অর্থাৎ লক্ষণ মতে যে কোনো ওষুধই আসুক না কেন আমরা সেটা প্রয়োগ করতে পারি। কারণ হোমিওপ্যাথিক লক্ষণ ছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসা হয় না। সেই কারণেই আমরা কি কি কারণে হইতে পারে সেগুলো বের করে মায়াজমেটিক চিকিৎসা করেই আমরা আঁচিলের চিকিৎসা করা উচিত বলে আমি
মনে করি। সেই হিসেবে এই ওষুধগুলো বললাম, এগুলো আসতে পারে, নাও আসতে পারে। এর বাইরেও যে কোনো ওষুধেই আসতে পারে আঁচিলের ব্যাপারে। সেই কথাই আমি বলে শুরু করব একটা কেস টেকিং দিয়ে। তাহলে বুঝতে পারলাম আঁচিলের চিকিৎসা আমরা কিভাবে করব এবং কি কি ওষুধ আসতে পারে, এবং জটিলতা বর্জন করার জন্য আমরা কেস টেকিং নিয়ে চিকিৎসা শুরু করব। যদিও করতে চায় না, সে কারণে আঁচিল চিকিৎসাও করার জন্য আমি তোমাদেরকে বলবো না মুখস্থ বিদ্যা দেখে এক একটা ওষুধ প্রয়োগ করে শরীরের ক্ষতি করা। চলে আসি তাহলে কিভাবে আমরা প্রয়োগ করব আর কেস টেকিংটা একটু বলবো। প্রয়োগ শততম পদ্ধতিতে 30, 200, অনেক সময় সিএম আরও হাই পাওয়ারের ওষুধ প্রয়োগ করে এটাকে ভালো করে, অর্থাৎ অনেক সময় চলে যায় এবং নাও যায়। আমি মনে করি না এটা কোনো চিকিৎসার পদ্ধতি হচ্ছে কেন হলো, কী কারণ হলো, এগুলো জেনেই চিকিৎসা করা উচিত। আর 50শতম পদ্ধতিতে M1 থেকে শুরু করবে এবং যতক্ষণ পর্যন্ত না যায় হাই টু হায়ার ডোজ লক্ষণ মতন ওষুধগুলি দেওয়ার চেষ্টা করবে। সেই সুবাদেই কত তাড়াতাড়ি ভালো হয় আমি একটা উদাহরণ দিয়েই আমি আজকের এই আলোচনা শেষ করব। উদাহরণটা হচ্ছে একটা বাচ্চা শিশু 27 বছর বয়স, জ্বরের জন্য আসছে। গায়ে প্রচণ্ড জ্বর, খুব নোংরা এবং গায়ে আঁচিল। জ্বর, আঁচিল, নোংরা এবং জ্বরের সেই কাইল দেখলাম না, অর্থাৎ দুর্বলতা বা অন্য কোনো অসুবিধা তার হতে দেখলাম না। সেই সুবাদেই আমি কেস টেকিং নিয়ে তাকে M1, M2 2 বোতল কি 3 বোতল হবে, অর্থাৎ 3 বোতল মানে 3 পাওয়ার, M1, M2, M3 দিনে প্রথম বোতল 3 বার, তারপরে 2 বার করে দিয়ে আমি তাকে বিদায় দিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে জ্বরের জন্য এই সিলেকশনটা করি, রুগী বিদায় করলাম এবং শরীরের আঁচিলটা ছিল 8 দিন পরে বা 10 দিন পরে এসে বলে, ডাক্তারবাবু আপনি তো জ্বরের চিকিৎসা করলেন, আঁচিল সব চলে গেছে। আমি কেন বললাম, এই যে পদ্ধতি, অর্থাৎ হোমিওপ্যাথিক এখানেই কঠিন সঠিক ওষুধ সিলেকশন করা। অনেকে আবার বলবে বাজার থেকে ওষুধ কিনে জার্মান দিতে হবে, অমুক দিতে হবে, এই ধারণা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। যারা আমার ভিডিওগুলো শুনেন তাদেরকে অনুরোধ করছি, ওষুধ যাই হোক না কেন, যদি ওষুধ সঠিক হোক, জার্মানের কোনো প্রয়োজন নাই, বাংলাদেশের ওষুধ যথেষ্ট ভালো। কিন্তু সঠিক যদি ওষুধ নির্বাচন করতে পারে, অর্থাৎ ওষুধটা যদি সঠিক হয়, তাহলে অনায়াসেই যে কোনো ওষুধেই যে কোনো শক্তিতেই কাজ করবে, খাঁটি ওষুধ হলেই হলো। তাহলে আমরা বুঝতে পারলাম যেই আঁচিলের ওষুধ সালফার দিয়েও আমরা রোগ ভালো করতে পারি। আমাদের লক্ষণভিত্তিক চিকিৎসা সেই সুবাদে সকলকে 50শতম পদ্ধতির ব্যবহার করার আহ্বান জানিয়ে এবং চর্মরোগের চিকিৎসা তার অবদান দেখার জন্য সকলকে অনুরোধ করে আজকে আলোচনা শেষ করছি। সবাই রাতে যেন চর্মরোগ ভালো হয়। ধন্যবাদ।